ইনশাও লম্বা লম্বা শ্বাস ফেলে হাঁপাচ্ছে। মইন ওর দিকে তাকিয়ে আছে। নিজেকে এক প্রকার আহম্মক লাগলো মুহূর্তে। ইনশার বুকে হাঁপড় ওঠানামা করছে, আর ওর দিকে মইনের হতভম্ব দৃষ্টি স্থির হয়ে আছে। চূড়ান্ত হতবাক হয়ে মইন বলে উঠল, বেগিও। ইনশা চুপ করে কাঁদছিল। মইন একটা লম্বা শ্বাস ফেলে ধাতস্থ করার চেষ্টা করে নিজেকে। ইনশা ওর দিকে তাকায় অপরাধীর মতো। মইন আরও কিছুক্ষণ ইনশার দিকে বিমূঢ় হয়ে তাকিয়ে থেকে উঠে বসল। কণ্ঠ ভীষণ বিব্রত ভাব তার। ইনশার দিকে তাকিয়ে বলো, বিগিং টু মি ইনশা, ডিড আই বি রাফ টু ইউ? ডিড আই ফোর্স ইউ? মইন ভয়ঙ্কর লজ্জা পড়ে গিয়েছে, সেই সাথে চূড়ান্ত অপমানিত লাগছে নিজেকে। ইনশা কাঁদতে কাঁদতে দুপাশে মাথা নাড়ায়। কাঁদতে কাঁদতে বলে ফেলল, প্লিজ ভুল বুঝবেন না, আমি শুরুতেই চাইনি আর নাটকটা বাড়াতে, কিন্তু শেষটা আমি পারলাম না। আমি আটকে গেলাম। আমি কথা গুছিয়ে বলতে পারছি না আপনাকে। আপনি ভুল বুঝবেন না, অনুরোধ। মইন শুধু দেখছিল ওকে। কি ভীষণ বাজে একটা পরিস্থিতি মোকাবেলা সে করেছে সেটা শুধু মইনই জানে। ইনশা বলতে থাকে, আমি স্বীকার করছি সমস্যাটা আমার। আমি খুব দ্রুত একজন সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হব। আমি চাই সংসার করতে। মইন আমাকে কিছুটা সময় দিন। শরীরটা কাঁপছে ইনশার। মইন কি করবে, কি বলবে বুঝে উঠতে পারছে না। শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইনশার দিকে। খানিক বাদে মইনের চোখ মুখে ভঙ্গি বদলে গেল। তার ভিতরে তীব্র অস্ফুটন নিচ্ছে না। নিজের ওপর রাগ দেখাবে নাকি মায়া করবে নাকি হাসবে সে বুঝতে পারছে না। ক্ষণিকের জন্য নিজেকে একটা জোকার লাগছে। ক্ষণিকের জন্য তার সামনে এভাবেই শক্ত হয়ে পড়ে থাকা মেয়েটির জন্য তার অনুভূতি মিশ্র হয়ে যাচ্ছে। মোদ্দা কথা, সে পরিস্থিতি বুঝে সেই অনুযায়ী আচরণ করার পরিস্থিতিতে নেই। ইনশাও কাপা হাতে শাড়ির আঁচল ঠিক করে উঠে বসে। মইন বেডসাইড পিঠ থেকে 10 মিনিট বসল। বড় বড় শ্বাস ফেল। ইনশা উঠে বসে ভেজা চোখে অপরাধীর মতো তাকিয়েছিল মইনের দিকে। অমন দৃষ্টি মইন সর্বোচ্চ 10 সেকেন্ড দেখার মতো ধৈর্য রাখল। আর ধৈর্য কুলাচ্ছে না। তারপর দ্রুত হাতে ভেজা শার্টটা গায়ে পরে হন্তদন্ত হয়ে কটেজের বারান্দায় চলে যায়। বাতাসের বেগের সাথে পাল্লা দিয়ে কাঁপছিল কটেজের দরজাটা। ইনশা মাথা ঘুরিয়ে দেখছে কিছুক্ষণ চুল টানল নিজে। তারপরে ধীরে ধীরে গুটিসুটি মেরে বসে মাথাটা হাঁটুতে ঠেকিয়ে দেয়। আজ রাতে এই বৃষ্টি মইনের সাথে শত্রুতা করে ঝরছে। ও যখন বারান্দায় গেল আবার নতুন করে ভিজতে লাগলো। বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে ভিজতে ভিজতে অন্ধকারের দিকে তাকিয়ে থাকে সে। ইনশার সময় নিয়ে ধাতস্থ হলো। তার গলার কাছে সে অস্থিরতাটুকু আর নেই। মাথা তুলল রাতের সময় দেখার জন্য। তখন সময় রাত 1:52। আবারও মলিন মুখে দরজার পানে চায় ইনশা। মইন ফেরে না। বহু সময় পেরিয়ে গিয়েছে। একটানা কতক্ষণ ভিজছে লোকটা। ইনশা এবার ফোঁস শব্দ শ্বাস ফেলে উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে হেঁটে সে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে দেখল মইনকে। দীর্ঘক্ষণ দেখল। বিকট শব্দে হঠাৎ বিদ্যুৎ চমকাতে পরপর ইনশা মইনকে বলল, ভিতরে আসুন, ঠান্ডা লাগবে। নিজের সাথে যুদ্ধ করে মইন তখন ভীষণ শান্ত। ভীষণ ঘুরে তাকিয়ে ইশিকে অস্বাভাবিক শীতল কণ্ঠে বলল, ঘুমাও তুমি, আমি আসছি। ইনশা নড়ল না। মইনও আসল না ভিতরে। এ কেমন বিতিকিচ্ছারি অবস্থা হয়েছে দুজনার। এর সমাধান কে করবে? দুজন ব্যক্তি নিজেদের অনুভূতি সামলাতে ব্যর্থ। মইন চেষ্টা করছে এ রাতে স্বাভাবিক থাকার, আর ইনশা চেষ্টা করছে সব কিছু স্বাভাবিক করার। যেন এমন কোনো ঘটনার মুখোমুখি দুজন হয়নি কিছুক্ষণ আগে। যেখানে সম্পর্কের উন্নতি সেই নিজেও চায়, সেখানে হঠাৎ আচমকা এমন অবনতি তার তরফ থেকে কাম্য নয়। মাথার মধ্যে তীব্র যন্ত্রণা হচ্ছে। কেমন পাগল পাগল লাগছে। ইচ্ছে করছে অতীতে চলে যেতে, সেখান থেকে সব কিছু মুছে ফেলতে। ইচ্ছে করছে মামা পাপাকে ধরে কাঁদতে। তার মাঝে এত জটিলতা কেন, এর উত্তর জানতে। এমন পাগল পাগল পরিস্থিতিতে এক পাশে ঠেলে রেখে সে শুধু ভিজতে থাক সামনের মানুষটাকে দেখল, যে লোকটা তার কাছে বিয়ের আগে সোজা সাপটা জানতে চেয়েছিল ইনশাও পাস্ট পদার করে কিনা। ইনশা জবাব দিয়েছিল করে না। লোকটা ইনশা এতটুকু আত্মবিশ্বাস দেখে এগিয়েছে। সব কিছু শুরু থেকে সুন্দর করে সামলিয়েছে। এই
ট্রস্কি আলফা মেলের যুগে এমন সহনশীল পুরুষ কজন হয়, কজন দেখায় এমন ধৈর্য? আজ ইনসা জেনে বুঝে হোক না বুঝি হোক তার অনুভূতি তার পুরুষোত্তমের সাথে মজা করল। এক প্রকার বেচারা করে ছাড়ল মইনকে। ইনসা তাকিয়ে দেখছে। ধীরে ধীরে ইনসা এগিয়ে যায় মইনের কাছে। ওর পাশে দাঁড়িয়ে আবার ভিজতে থাকে সে। মইন নড়ে না ইনসাও। মইন ভিতরে না গেলেও ইনসাও যাবে না, এতটুকু বোধগম্য হলো মইনের। কিছুক্ষণ বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থেকে কোনো কথা না বলে চুপচাপ ঘরে ঢুকলো। ইনসাও ঢুকলো তার পিছু পিছু। খোলা জানালাগুলো মইন ধীরে ধীরে বন্ধ করে দেয়। ইনসা কীভাবে স্বাভাবিক হবে আবারও মইনের সাথে বুঝতে পারছে না। সে এলোমেলো দৃষ্টিতে আশেপাশে দেখে মইনের তোয়ালা এনে ওর সামনে দাঁড়ায়। অযথা খাটনি এসব ইনসাও বুঝতে পারছে। তবে মইন ওকে সম্পূর্ণ অবাক করে দিয়ে ওর হাত থেকে তোয়ালা আর পোশাক নিয়ে ওয়াশরুমে ঢুকে ভেজা পোশাকে পাল্টে নেয়। ফিরে এসে বিছানায় গুছিয়ে শুয়ে পড়ে। মুখভঙ্গি স্বাভাবিক মইনের। ইনসা দূরত্ব গিয়ে নিজের ভেজা শাড়ি পাল্টে এসে বিছানায় একপাশে বসে থাকে চুপচাপ কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে সেও শুয়ে পড়ে। আজ মইন অন্যদিকে ফিরে শুয়েছে। ইনসা শুয়েছে তার দিকে ফিরে। কিছুক্ষণ কোনো অজানা অস্থিরতা। ইনসা ঘুমাতে পারল না, অথচ টের পেল মইন ঘুমিয়ে গিয়েছে। একটু নড়ল না লোকটা। যেভাবে ওপাশ ফিরে শুলো সেভাবেই ঘুমিয়ে গেল। সারা রাত জাগা পাখির মতো জেগে কাটিয়ে দিল ইনসাহ। বারবার ঘড়ি দেখছিল সে, সময় গড়ায়। শেষ রাত থেকে ৩টা ৩৩, ৪টা ১২, ৫টা ২ সময় দেখতে দেখতে কাটিয়ে দেয়। ভোর যখন ৬টা ঠিক তখন ইনসাহ ঘুমের রাজ্যে তলিয়ে যায়। ধীরে ধীরে বেশিক্ষণ ঘুমাতে পারেনি ইনসাহ। ৭টার দিকে ইনায়া কল করল মইনের ফোনে। ইনসা ধরফরিয়ে উঠে বসে, চোখ ডলে নিয়ে দেখল মইনকে। লোকটা ঘুমাচ্ছে। স্ক্রিনে ইনায়া নাম্বার দেখে অনেকটা সংকোচ নিয়ে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ইনায়া বলল, জিজু কী প্ল্যান ছিল? আব্বুকে টেনে তুলে ঘুম থেকে। আমরা রেডি। ইনসা স্বাভাবিক গলা বলল, উনি ঘুমাচ্ছে, আমারও শরীরটা ভালো না, তোরা যা, আমরা কিছুক্ষণ পর জয়েন করব। কল কেটে ইনসাও পায়চারি করল ঘরময় কিছুক্ষণ। তারপর ওয়াশরুমে ঢুকে তার আর মইনের দুজনের রাতের ভেজা পোশাক ধুয়ে মেলে দিল কটেজের বারান্দায়। সারা রাত বৃষ্টি শেষে বাইরে তখন ফকফকে রোদ। ইনসা ঘরে ঢুকে বিছানায় বসলো। আবারও কিছুক্ষণ দেখল মইনকে। ওকে সরাসরি ডাকল না। প্রথম উঠে ঘরময় পায়চারি করে বিভিন্ন ধরনের শব্দ করতে লাগলো। কাজ হলো না তাতে। মইন ঘুম থেকে উঠল না। ইনসা আবারও কিছুক্ষণ অপেক্ষা করে এরপর ধীরে ধীরে এগিয়ে যায় মইনের কাছে। বিছানার একপাশে বসে ধিমি আওয়াজ বলে, মইন। দুবার ডাকলো ইনসাও। তারপর কিছুটা উঁচু গলা বলল, মইন, আপনি কি প্ল্যান ছিল কোনো? আমরা কি ঘুরতে যাচ্ছি কোথাও আজ? হঠাৎ কপাল কুঁচকে ফেলে মইন। তার ঘুম ভেঙেছে। চোখ মেলে তাকাতে ইনসাহ আঁতকে ওঠে। মইন চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে আছে। চোখ মিটমিট করছিল মইন। ইনসা উঠে দাঁড়িয়ে চিন্তিত হয়ে বলল, আপনার কি হয়েছে? চোখ লাল কেন? মইন আশেপাশে তাকিয়ে উঠে বলল। ইনসা এগিয়ে গিয়ে বলল, জ্বর এসেছে নাকি? বলে ইনসা নিজে মইনের কপালে হাত রাখল। মইন কপাল ছুঁয়ে ইনসা দ্বিতীয় দফা চমকায়। আগুন গরম গা। আগুন বললে কম বলা হবে। হাতটা পুড়ে যাচ্ছিল ইনসাহ। চাপা স্বরে চেঁচিয়ে বলল, ইনসা, এত জ্বর? ডক্টর? আমি একটা ডক্টর ডাকছি। মইন উঠে দাঁড়ায়। আজ বহু বছর পর জ্বর তাকে এভাবে কাবু করলো হঠাৎ। শেষ বোধ হয় জ্বর এসেছিল মইন মাস্টার শিক্ষার্থী ছিল তখন। অসুখ বিসুখ খুব কম ছুতে পারে তাকে, কারণ তার সুস্থতা করার মানুষ নেই, তার অসুখও বোঝে। আজ হঠাৎ জ্বর এলো কেন? মইন এখন বউ আছে তা দেখে আগুন গরম গা নিয়ে ডলতে ডলতে ওয়াশরুমে দিকটাতে যেতে যেতে মইন এসব কথা ভেবে তাচ্ছিল হাসি হাসে। ইনসাও রুম সার্ভিস কল করে একজন ডক্টর চায়। পরপর প্রীতমকে কল করে জানিয়ে দেয়। ঘুরে দেখে মইন ঢলছে, কাঁপছে কিছুটা। এটা কেন হলো ইনসা বুঝতে পারল না।
নাজুক ছিল তার শরীর, জ্বর আসার কথা ছিল তার, এ যে উল্টো হলো। দ্রুত পায়ে হেঁটে গিয়ে মইনের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বলো, বেশি অসুবিধা হচ্ছে? আমি কি ধরবো? আপনি বরং আমার হাত। ওকে হাত দিয়ে ইশারা করে থামিয়ে দেয় মইন। নাক বন্ধ, নিঃশ্বাস নিতে পারছে না ঠিকঠাক মতো। নিঃশ্বাস যা বের করছে ভীষণ উত্তপ্ত, অসহ্যকর। আচমকা জ্বর মইনকে ধরাশায়ী করতে পূর্ণ প্রস্তুত নিয়ে এসেছে। মইন ইনশাকে অস্ফুট বলে, অ্যাম ফাইন। গম্ভীর কণ্ঠস্বর কাঁপছিল মইন। ইনশা কটেজের ওয়াল কেবিনে খুলে মোটা কমফোর্টার বের করলো। জ্বর হলে তার সে কম 5টা কমফোর্টার চাপা দিয়ে থাকতে হয়। মইনকে বলল, শুয়ে থাকবেন? মইন বিছানা চুপচাপ শুলো। অসুস্থ মুখখানা বেশ গম্ভীর। নিলিপ্ত হয়ে ইনশা পায়চারি দেখে কিছুক্ষণ মানুষ হিসেবে একজন মানুষের প্রতি ইনশা সৌজন্যতা দেখে তারপর দু চোখ বন্ধ করে থাকে। জ্বরের তোপে চোখে জ্বালা করছিল, ভীষণ রকমের জ্বলছিল দু চোখ। মাথাটা ভারী লাগছে। মা থাকলে তাকে মইন বলতো মাথা টিপে দিতে। এটা মইন কখনোই পায়নি। মায়ের ছবিটা কখনো দেখেনি সে। এতিমখানা মইন যখন জ্বরে পড়ে থাকতো তখন ওস্তাদ এসে কখনো কখনো কপালে হাত ছোঁয়াতো, ওষুধ দিত। ওই পর্যন্ত ছিল মইনের জ্বর বিলাস। তারপর ধীরে ধীরে মইন বড় হওয়ার সাথে সাথে অসুখ বিসুখ কমে আসলো। এখন কখনো সখন বড় জোর ঠান্ডা লেগে যায়, এমন গা কাঁপানো জ্বর আসে না। তাও এভাবে হুট করে মইনের জ্বর বাড়ল। ডক্টর 9:30টার দিকে দেখলো এসে। জ্বর 104। ইয়ানা প্রীতম দীর্ঘ সময় ধরে এখানে বসে আছে। ওদের তিনজনে ভীষণ উৎকণ্ঠা। প্রীতম ইনশিয়ার দিকে তাকিয়ে বলে, এখন মাথায় পানি ঢালতে পারলে বেশ হতো। এই তাপটা জাস্ট সহ্য করার মতো নয়। আমি আমার জ্বর হলে টের পাই। ভাইয়ার মাথায় পানি ঢালতে হবে ডক্টর। তেমনটা নির্দেশ। আমি হেল্প করব। ইনশা একা একটা লোকটাকে কিভাবে সামলাবে বুঝতে পারছে না। তবু প্রীতমকে বলো, না আমি পারবো। এত বড় দানবীয় শরীরটা বিছানা চুপচাপ পড়ে আছে। ইনশা মইনের তাপ দেখে কমফোর্টার সরিয়ে দেয়। একটি বালতি এনে বিছানার কাছে সেট করে। বালিশের ওপর টি টেবিলের ওপর রেক্সিনটা নিয়ে সেট করে রেক্সিনের অগ্রভাগ বালতির সাথে সংযুক্ত করলো। এটা সব থেকে নির্ঝঞ্ঝাট পদ্ধতি। রোগীকে উঠে ওয়াশরুমে যেতে হয় না। মাম্মা তার জ্বর হলে সবসময় এভাবেই পানি ঢালে মাথায়। মইন আবার বলল, এসব বাদ দাও। জ্বরের ঘরে কেমন পোলাপ বগার মতো শোনাচ্ছিল কথাগুলো। অনবরত বলেই যাচ্ছে মইন। ইনশা মগমগ ভর্তি করে পানি ঢালে। মইনের কথা শুনে কিছুক্ষণের জন্য থেমে ওকে দেখে। ইয়ানা ওকে সাহায্য করে। শুকনো মুখ করে বলে, আপু এবার কি হবে রে? আমার ভীষণ খারাপ লাগছে ভাইয়ার জন্য। এত ভিজলো কিভাবে গতকাল? ইনশা চুপচাপ মইনের মাথায় পানি ঢালতে ঢালতে গতকাল রাতের ঘটনা মনে করে মইন আবারও একবার বলল, টোটালি ফাইন। সব বাদ দাও। সারাদিনে মইনের জ্বর কমেনি একটুও। ওদিকে শামিন আলো মেয়ে জামাই যেন ভীষণ চিন্তিত হয়ে পড়েছে। ইনুর মুখে বিস্তারিত শুনে তারা ঘাবড়ে গিয়েছে বেশি। ওষুধটা যে খাইয়ে দেবে, খাবারটুকু খাওয়াতে পারেনি মইনকে। মাথায় এত ঠান্ডা লাগার পরও শরীরের তাপমাত্রা কমেনি। সারাদিনে ওরা তিনজনে কিছু খায়নি। প্রীতম ওদের জন্য খাবার অর্ডার করছিল। সেসবে রুমে সেন্টার টেবিলে সেভাবেই পড়ে আছে। বিকেলে দিকে মইন তাপমাত্রা কিছুটা কমলো যখন শরীর থেকে ঘাম ছেড়ে দিল। দুপুরের পরে লম্বা ঘুমের শেষ বিকেলে উঠল সে। গায়ে তাপ কমেছে, তবে ভীষণ রকম অসহ্য অনুভূতি হচ্ছিল উত্তপ্ত শরীরটা নিয়ে। মাথা তখনও নিদারুণ যন্ত্রণা পারছিল। এমন অসহায় করে ছাড়ল মইনকে এই হুট করে আসা জ্বর। ইনু পরির সাথে কথা বলে ইনশাকে বলল, আপু ভাইয়ার শার্টটা খুলে তার গা মুছিয়ে দাও, মাম্মা বলেছে। আমি আর প্রীতম বাইরে যাচ্ছি। ইনশা বিছানা এক প্রান্তে বসে আছে দৃষ্টি নত করে। মইন 5 মিনিট আগে উঠে বসে বেডে হেড সাইডে হেলান দিয়ে হাঁপাচ্ছিল, নিজেকে ধাতস্থ করার চেষ্টায়। লালাবা দুটি চোখ তুলে হঠাৎ
সে দেখল ইনশাকে জানালা থেকে আসা শেষ বিকালের কনে দেখা আলো ইনশারে পান পাতা মতো মুখটা সোনালি আভা ধারণ করেছে। মইন পরপর লম্বা দুটো শ্বাস ফেলে আবারও বলল, আম ফাইন, যাও, ওসব কিছু করতে হবে না। ক্লান্ত গম্ভীর স্বর মইনের। ইনশাও চোখ তুলে তাকায়, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে গিয়ে ওয়াশরুম থেকে ধোয়া তোয়ালাটা ঠান্ডা পানিতে ভিজিয়ে জল নিগড়িয়ে নিয়ে আসে। এসে দেখে মইন সাবেক চোখ বুজে আছে, শক্তপোক্ত সুদর্শন চেহারা, নিদারুণ ক্লান্তির ছটা। ইনশাও একটা লম্বা শ্বাস ফেলে গিয়ে মইনের কাছাকাছি বসলো। তার ফোন বাজছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে আলো উৎকণ্ঠা নিয়ে বলে, ওষুধটা খাওয়াতে হবে, কিছু খাওয়া পারলে? গা মুছে দিয়েছ? এই তো দিচ্ছি, ধ্রিম আওয়াজে মাকে জবাব দিয়ে কল কেটে। ইনশা অনেকটা সংকোচ কাটিয়ে যখন ইনশা মইনের টি শার্টের নিচের অংশ হাত দিল, ওটা খোলার জন্য মইন ওর হাতটা ধরল। চোখ মেলে ইনশাকে দেখল সে কয়েক মুহূর্তে, তারপর ধীরেস্তে বলল, এটা আমি করে নেব। ইনশা থামল, সরিয়ে নিল হাত। অনিমেষ চেয়ে থাকে মইনের দিকে। তার বলতে ইচ্ছে করল, আমি এটা মন থেকে করেছি, কেন জানি পারল না বলতে। গতকাল রাতের ঘটনাগুলো এক একবার এক ফ্ল্যাশব্যাকের মতো আসতে থাকে তার মস্তিষ্ক। মইন টি শার্টটা খুলে ফেলল, তারপর ধীরে ধীরে বিছানা থেকে নেমে গিয়ে ওয়াশরুমে ঢুকে শরীর স্পঞ্জ করে নিয়ে ধোয়া কাপড় চোপড় পরে বেরিয়ে আসে। ইনশা ঘরের এক কোণে চুপচাপ বসে থেকে এসব দেখে। বিছানায় আবার যখন মইন শুলো, ইনশা ওর জন্য এক বাটি চিকেন স্যুপ নিয়ে বলল, এটা খেতে হবে, ওষুধ আছে। মইন চুপচাপ বাটি থেকে 2 চামচের মতো খেলো খাবারটা, তারপর ওষুধ খেয়ে খাটে পিঠ ঠেকিয়ে 2 চোখ বন্ধ করে নিল আবারও। প্রীত মিনায় বিকেল থেকে 3 বার এসে দেখে গিয়েছে। মইন ক্লান্ত নিয়ে ওদের বলেছে ঘোরাঘুরি করতে, ওরা যায়নি কোথাও। প্রীতম জানিয়েছে জ্বর কিছুটা কমলে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিবে। সন্ধ্যা পেরিয়ে নিকষ কালো অন্ধকার রাত নেমেছে। স্নিগ্ধ বাতাসে জানালার পাতলা সাদা পর্দাগুলো নাড়ছিল। এই বাতাসে মইনের অসুবিধা হতে পারে, তাই জানালাগুলো সব বন্ধ করে দিল ইনশাও। মইনকে দেখল ঘুরে, লোকটা শুয়েছে, ঘুমাচ্ছে নাকি জেগে আছে বোঝা যাচ্ছে না। ইনশাও ডাকতে গিয়েও ডাকে না। আবারও পাপার ফোন। ইনশা ফোনটা রিসিভ করে একটু দূরে সরে দাঁড়িয়ে মৃদু আওয়াজে বলল, বলো পাপা, ওর কি অবস্থা এখন? জ্বর আছে? 102। স্বামীর কণ্ঠে ভীষণ উৎকণ্ঠা নিয়ে বলে, এটা কিভাবে হলো হঠাৎ? তুমি ঠিক আছো তো? খেয়েছ কিছু? ও সামান্য কিছু। স্বামীন কিছুক্ষণে যেন চুপ হয়ে যায়, তারপর বলে, দেখো আম্মা, জ্বরটাকে ঘন্টায় ঘন্টায় খেয়াল করতে হবে। তুমি এক কাজ করো, তোমার ফোনে অ্যালার্ম সেট করে রাখো, রাতের মাঝে মাঝে উঠে দেখলে ভালো হতো, তাই না? ঘাড় ঘুরে ইনশা মইনকে দেখে পাপাকে বলে, স্বামীন বলতে থাকে, কষ্ট হলে একটু উঠে দেখো, ছেলেটা এতিমখানায় বড় হয়েছে আম্মা, এসব কখনো পায়নি। তোমার বা এই বাড়ির সব বাচ্চাদের মাথার কাছে রাত জেগে বসে থাকার জন্য আমরা 6 জন ছিলাম, ও তো এসব পায়নি। আজ ওর পরিবার তুমি বুঝতে পারছো আমি কি বোঝাতে পারছি? ইনশা একটা লম্বা শ্বাস ফেলে বলল, আমি দেখবো ওনাকে, দুশ্চিন্তা করো না, রাখছি। কল কেটে ইনশা নিজের হালকা ফ্রুট সালাদ খেয়ে ডিনার সেরে নেয়। তারপর গুটি গুটি পায়ে হেঁটে যায় বিছানার কাছে। মইন কমফোর্টার গায়ে চাপিয়ে জ্বরের সাথে বিশ্রাম নিচ্ছিল। ইনশা গিয়ে শুয়ে পড়ল পাশে। সে ফোনের অ্যালার্ম সেট করল না। রাতে ওর চোখে এমনিতেই ঘুম নেই। রাত যখন গভীর হচ্ছিল, ইনশা টের পেল মইনের জ্বর বাড়ছে। মুখ দিয়ে কিছু একটা বিড়বিড় করে বলে। ইনশা স্পষ্ট শোনে না। পরে বার যখন ইনশা শুনল, সে বুঝল মইন তার মাকে ডাকছে। এত বড় মানুষটা ও কি হাল? ইনশা নিমেষে দেখতে আছে মইনের মুখটা। খানিক বাদে উঠে বসে সে মইনের গা থেকে কমফোর্টার সরিয়ে নিল। এটা ভেবে তাপমাত্রা বেড়ে যাওয়া মইনের হয়তো বা গরম লাগছে। তারপর
শোয়া অবস্থায় ওর কাছে এগিয়ে গিয়ে জ্বর দেখতে হাতটা ছোঁয়ালো মইনের কপালে। মইনের গরম লাগছে না, তবে প্রয়োজন পড়ছে উষ্ণতার। পুরোপুরি অবচেতন সে। জ্বরের প্রকটে একটা উষ্ণ শরীর ওর দিকে ঘনিষ্ঠ হতে মইন নিজেকে আরাম দিতে আষ্টেপৃষ্টে ধরল সেই শরীরটা। কিছু বোঝা, কিছু বলার পরিস্থিতি সে নেই। তার শরীরটা শুধু আরাম চাইছে, চাইছে উষ্ণতা, চাইছে আশ্রয়। ইনসা চমকে উঠল, গোল গোল চোখে চেয়ে রইল মইনের নীলাভ বর্ণ ধারণ করা কঠিন রুক্ষ মুখটার দিকে। এই ফরাজি তাকে এভাবে ধরল। চেতনা থাকলে এই ফরাজি এটা করতো না কখনোই। গতকাল রাতে ইনসা থেকে চূড়ান্ত অপমানিত হওয়ার পর এই লোকটা কখনোই এটা করতো না। ইনসা চেয়ে চেয়ে দেখছে শুধু। মইনের শরীরে উত্তাপে তার সব কিছু জ্বলে যাচ্ছে, তবুও সে নিশ্চুপ থাকে। মনে পড়ে আম্মার কথাগুলো। বিদায়ের সময় মইনকে বলেছিল, স্বামী হিসেবে যতক্ষণ না পর্যন্ত তার আত্মসম্মান আঘাত লাগে, ইনসা কাজ কারবার মানিয়ে নিতে। কাল রাত কী ছিল ওটা? ইনসাহ কাজ কারবার কীভাবে ব্যাখ্যা করবে সে? আকাশ পাতাল ভাবতে শুরু করে ইনসাহ। মইন থরথর করে কাঁপছে। ইনসাহ এতটুকু বিবেক বাধা দিল না অসুস্থ লোকটাকে উপেক্ষা করা। সে রাতে অসহ্য লাগছে অমন তাপ, তবু ইনসাহ নড়ল না। ইনসাহ এভাবে হাত বাড়িয়ে কম্ফর্টার টেনে নেয়। মইনের দিকে ফিরে একটু কাত হতে তীব্র ঝাঁকুনি দিয়ে মইন আরও শক্ত করে ধরল ইনসাহকে। মুহূর্তে ইনসা গা কাঁপতে শুরু করে, কারণ মইনের গাল ঠেকেছে তার বুকে। এ কেমন যুদ্ধক্ষেত্র পরিস্থিতি ইনসাকে আবারও ফেলল। ইনসা জানে না, গোবেচারা হয়ে চেয়ে থাকা ছাড়া তার কোনো কাজ নেই। এদিকে শরীর জ্বলছে, এদিকে এতটাই কাছে তার স্পর্শকাতর স্থান। তার বৈধ পুরুষ অবচেতন প্রায় হয়ে আশ্রয় খুঁজছে, তার সাথে কিনা কাল রাতে ইনসা কুৎসিত এক মজা করেছিল। নিজের অনিচ্ছায় আবারও শুরু হলো সেই একই দ্বন্দ্ব। অ্যারেঞ্জ ম্যারেজ একটা অজানা পুরুষের শরীরের সাথে লেপ্টে থাকা একটা গা গিনগিনে ব্যাপার। আধুনিক বঙ্গদেশের তরুণীদের কাছে একটা চলমান সংখ্যা, যারা বিয়ের শব্দটা মানে জানে না, যারা জানে না এই বহন করে, যারা জানে তা এই মাধুর্যতা কীভাবে উপভোগ করতে হয়। ঠিক তেমন এক তরুণী নিজের অসুস্থ স্বামীকে ফেরাতে পারেনি সেই রাতে। সে একটু বোঝার চেষ্টা করলো এতটা ঘনিষ্ঠতা তার আসলে গা ঘিন ঘিন করছে কিনা, যেমনটা সে ভেবে এসেছে। দেখলো এমনটা করছে না, তার উল্টো মায়া হচ্ছে মানুষটার জন্য। আচ্ছা, এর আগে অসুস্থ হয়ে পড়লে লোকটা কিভাবে ধাতস্থ হতো, কাকে ধরতো? শ্বাসরুদ্ধকর অবস্থা। ইনসা অনিমেষে চেয়ে থাকে মইনের মুখের দিকে। সে তখন বুঝল লোকটা তার ধারণার বাইরে সুদর্শন। আজ এত কাছ থেকে দেখে বুঝল ইনসাহ শরীর থেকে ঘাম ছুটছে। এদিকে মইনের কাঁপুনি থামছে না। ইনসা নিজের বুকে একটু চাপ অনুভব করছে। এখন সরা উচিত, কিন্তু কিভাবে? লোকটি ঠিক নেই। একটা রাত তো একটু সহ্য করা যায়। এভাবে মানল নিজেকে। রাত বাড়ছে, রাতের নিস্তব্ধতা ভেঙে ইনসা ডাকলো, ফরাজি। মইন জবাব দিচ্ছে না। মাথার শরীর তাপমাত্রা 20 তাকে পুরোটাই ধরাশায়ী করে ফেলল। ইনসা বলল, মাম্মা পাপার আদরের জামাই। কেউ সাড়া দেয় না। ইনসাও নড়ে না, নড়তেও চায় না।